नमस्ते, मेरा नाम श्वेता है। I am Anushka. আমার নাম অঙ্কিতা পাল। আমার নাম নীলাঞ্জনা রায়। मेरा नाम स्वाति है। আমি রিম্পিম বণিকা। I am Priya. लास्ट 3 साल से, हाँ 2022 से मैं जो हमारी मणिमाला मैम है उनके पास मैं डांस सीख रही हूँ। I am learning Kathak in মোহিনী নৃত্যকলা কেন্দ্র for 9 years. আমি বিগত 12 বছর ধরে ম্যামের কাছে নাচ শিখছি। আমি গত 4 বছর ধরে মোহিনী নৃত্যকলা কেন্দ্রে মণিমালা আন্টির কাছে কত্থক ডান্স শিখছি। और मैं पिछले 3 महीने से मैम के यहाँ डांस सीखती हूँ। ম্যাম আমাকে আদর করে নাচ করায় আর আমি খুব নাচ শিখতে ভালোবাসি। तो 3 साल में मैम ने बिना एक भी बार डांटे हुए, बिना एक भी बार मुझसे जोर से बात किए हुए, respected dance teacher Monimala Upadhyay. She is really very sweet, cheerful. ম্যামকে যদি বলতে হয় অ্যাজ এ টিচার ম্যাম সত্যি খুব ভালো। मैम ने मुझे इतना कंफर्टेबल फील कराया है। मैम एक एक स्टेप इतनी क्लैरिटी से बताती हैं कि मुझे अब बिल्कुल दिक्कत नहीं आती है डांस सीखने में। We are so lucky and happy to get a friend like our ma'am. मुझे लगता है कि ऐसी टीचर सबके पास होनी चाहिए, इसीलिए थैंक यू मैम इतने कंफर्टेबल फील कराने के लिए और इतने अच्छे से मुझे डांस सिखाने के लिए। এবং আন্টি খুবই হেল্পফুল আর সাপোর্টিভ। আমি ওনার কাছে নাচ শিখতে পেরে খুবই খুশি। तो मैं मैम यही बोलूँगी कि ऐसी टीचर्स सभी के पास होनी चाहिए जो बिना डांटे आपको इतने प्यार से सिखाएं और इतना अच्छा सिखाएं। थैंक यू। ওয়েলকাম টু মাই শো মণিমালাদি। মণিমালাদি হলো ডান্স টিচার। শি ইজ ইনটু বেসিক্যালি ক্লাসিক্যাল, ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স। উনি খুব একটা এক্সপিরিয়েন্স টিচার, আর আজকে আমরা ওনার সাথে বসে একটা ভালো সেশন করব, so that all of you all can understand the kind of work she's into and what she's doing. Eventually she can help us in a lot of way. সো মণিমালাদি, এবার আমি তো ছোট একটা ইন্ট্রোডাকশন দিলামই, এবার তুমিও একটা ছোট ইন্ট্রোডাকশন আমাদের ভিউয়ার্সদের নিজের ব্যাপারে দিয়ে দাও। আমি কত্থক ডান্স টিচার, তার সঙ্গে রাবীন্দ্রিক, ক্রিয়েটিভ আর বিভিন্ন ধরনের ইন্ডিয়ান ফোক ডান্সের উপরে আমি কাজ করে থাকি, মানে কোরিওগ্রাফিও করে থাকি বা স্টুডেন্টদের শেখাইও। তো এই ধরনের ডান্স প্রজেক্টগুলোর মধ্যে আমি আছি। আর বিভিন্ন রকম স্কুল প্রজেক্টের জন্য অনেক সময় হয় যে কোনো একটা নাচ নিয়ে এলো, যে সেমি ক্লাসিক্যাল ডে, যে হিন্দি ফিল্ম সং যেগুলো থাকে সেগুলোর উপর কোরিওগ্রাফি করি। সেই আমার এই ধরনের কোরিওগ্রাফির এটা ভীষণ ভালো, মানে তবে ক্লাসিক্যাল ক্লাসিক্যাল বেসড, তাই তো? অবশ্যই। আচ্ছা, তো তুমি এই যে ছোটবেলা থেকে নিশ্চয়ই ডান্সটা হবি টাইপের কিছু একটা ছিল নিশ্চয়ই তোমার হ্যাঁ, কাছে। একদম একদম। এবার ইভেনচুয়ালি হবিটাকে তুমি প্রফেশন হিসেবে কনভার্ট করলে, তুমি হবিটাকে প্রফেশন হিসেবে কনভার্ট করলে। সো উইচ ইজ আ ভেরি বিগ থিং। এটা সবসময় বলা হয় যে হবি যখন প্রফেশন হয়ে যায়, দেয়ার ক্যান বি নাথিং ইন্টারেস্টিং দেন দ্যাট। সো কিভাবে ইন্সপিরেশনটা পেলে? আমার প্রথমেই একটা সময় এসে মনে হয়েছিল যে আমি ফ্যামিলি নিয়ে এত বেশি ইনভলভ হয়ে যাচ্ছি যে আমি আমার নিজের যে প্যাশন ডান্স, এটার থেকে আমি একটু হলেও দূরে সরে আসছি। তো সেই সময় আমার মনে হয়েছিল যে ডান্সটাই যদি আমি অ্যাজ এ প্রফেশন চুজ করি, তো সেটাই আমার পক্ষে ভালো। আমি ফুল টাইমটা আমি আমার নিজের প্রফেশনকে দিতে পারবো। আর এখনো পর্যন্ত আমি বলতে পারি, আমি যা শেখাই, যা কোরিওগ্রাফি করি, যা ক্লাস করাই, আমার এতটুকু তার মধ্যে বোরিংনেস বা কোনো কিছু আমার নিজের মধ্যে ফিলিংসটা আসে ওটা না। তোমার প্যাশন। একদম একদম, মানে আমি যখন এখনো ডান্স ক্লাসে যখন গিয়ে আমি ঢুকি, আমার নিজেকে মনে হয় আমি 100% আমার ব্যাটারি চার্জ হয়ে গেল। মানে I যতটা understand. পরিশ্রম করে গিয়ে যাই না কেন, ওখানে গেলে মনে হয় যে আমি আমার নিজের নিজস্ব একটা জগতে এসে ঢুকলাম, যে জায়গাটার মধ্যে আমি নিজে খুব ইজিলি ব্রিথ করতে পারবো। একদম। আর সবসময় বলা হয় ইউনো হোয়াট, যে ডান্স ইজ আ ফিজিক্যাল এক্সপ্রেশন অফ ইমোশন বলো
cultural art form, and it's a very good way to connect to one's own self and at the same time with others also. এই জিনিসটা কতটা এগ্রি করো? একদম একদম, কারণ ফিজিক্যাল এক্সারসাইজ তো এটা বটেই, কারণ ডান্স যখন করছো তোমার পা থেকে মাথা পর্যন্ত ফুল বডি কিন্তু মুভ করছে, তোমার ফুটওয়ার্ক থাকছে, যেটা আমাদের কত্থকে তো আলাদাভাবে থাকেই, কিন্তু বিভিন্ন ডান্সে পায়ের কাজ তো থাকবেই বিভিন্ন রকম ভাবে, হাত তো তোমার থাকবেই, সেই সঙ্গে মুখের এক্সপ্রেশন, মানে তোমার নিজের ভেতরে যে ইমোশনটা রয়েছে, তুমি ধরো সেই ডান্স থ্রু যখন আমরা মা দুর্গার রূপে আমরা নিজেদের প্রেজেন্ট করি, তো মহিষাসুরকে বধ করার জন্য মা দুর্গা যে কতটা নিজের ভেতরে That aggression, অ্যাঙ্গারনেস এনেছিল, কতটা অ্যাগ্রেসিভ হয়ে উঠেছিলেন যে এই দুষ্ট আত্মাটাকে আমাদের দমন করতে হবে, তবে আমি মানে শান্তি ফেরাতে পারবো। তো আমার নিজের মধ্যেও সেই জিনিসটা আমি ফিল করি যে হ্যাঁ, আমি নিজে এই জায়গাটাতেই নিজেকে দাঁড় করিয়ে দিয়েছি। ঠিক তেমনি আবার যখন আমরা মীরা হয়ে যখন ডান্স করি, তখন মনে হয় কৃষ্ণের জন্য একেবারে ডেডিকেশন ফুল, একেবারে মানে আমি তাকে পুরো নিজের অন্তর থেকে সবটা সমর্পণ করে দিলাম। আমার তার পরে আর মানে নিজের বলতে কিছু নাই, সবটাই কৃষ্ণ। তো আমরা যখন যেখানে থাকি, যে জায়গায় থাকি, হয়তো আমার মনের মধ্যে পার্সোনাল কোনো রিজনে আমি হয়তো খুব দুঃখে রয়েছি, কিন্তু সেই সময় গিয়ে দেখা গেল আমাকে হয়তো দেশাত্মবোধক মানে পেট্রিয়টিক কোনো সং এর উপর ডান্স করতে হবে, মানে যেটা হয়তো খুব এনজয়িং ডান্স, দেশ রঙ্গিলা রঙ্গিলা এইরকম টাইপের, মানে সেখানে গিয়ে আমার আর ওই দুঃখটাকে আমি প্রেজেন্ট করলে চলবেই না, তো ওটা ধামা চাপা দাও, ওটা পার্সোনাল লাইফ। তখন মনে হয় যেন জায়গাটাই ঢুকে পড়েছি, তখন যেন মনেও হয় with that your sorrow, your sadness is also fading away, তাই না? হঠাৎ করে সেইটাই মনে হয়। এমনিতে তুমি নিজের ডান্স ফর্মের থ্রু দিয়ে নিজের কোন ইমোশনটা সবচেয়ে বেশি পোর্ট্রে করতে পছন্দ করো? লাভ, মানে এটা এমন একটা জিনিস যে ছোটরাও ভালোবাসায় মজে যায়, বড়রাও তাই, বৃদ্ধারাও তাই, আবার সমবয়সী বন্ধু বান্ধব যারা তারাও তাই। মানে ভালোবাসা জিনিসটা তুমি যত স্প্রেড করবে তত বাড়বে, এটা কিছুতেই কম হওয়ার নয়। লাভ ইজ ইনডিসপেন্সিবল, তাই না? এটা ছাড়া চলে না, একদম। The world would not have gone if there wouldn't have been love around, তাই না? সেই তো এই যে ডান্স টিচার হিসেবে কত বছর ধরে তুমি ডান্স? অ্যাপ্রক্সিমেট 25 to 30 years। ওয়াও, মানে তুমি ক্লাসেস এমনিতে ধরো কোথায় নাও তোমার ক্লাসেস গুলো? আমার আহিটোলায় মোহিনী নৃত্যকলা কেন্দ্র নামে একটি স্কুল আছে, ডান্স স্কুল। তো ওই স্কুলে আমি কত্থক, রাবীন্দ্রিক, ক্রিয়েটিভ সব রকম ডান্স শেখাই, আর তার সঙ্গে বিভিন্ন রকম ইন্ডিয়ান ফোক ডান্স, তারপর সেমি ক্লাসিক্যাল হিন্দি গানের উপর নাচ করাই, সেগুলো সব শেখানো হয়। কেউ যদি সেখানে শেখার জন্য ইন্টারেস্টেড থাকে, তাহলে আমার ফোন নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন, 8240814967। গ্রেট। এবার ধরো স্টুডেন্টসদের তুমি নিজের ক্লাসে কিভাবে মোটিভেটেড রাখো? মানে ধরো আজকাল এত পড়াশোনার প্রেসার, কেউ আসতেই পারে না ক্লাসে, প্যারেন্টাল প্রেসারও অন্য ধরনের, এদিকে বাবা মা বলছে নাচ করতেই হবে, ওদিকে ওর পড়াশোনার চিন্তা, রেজাল্ট খারাপ হচ্ছে, তো সেখানে অনেক লেভেল অফ মোটিভেশন কমে যায় বাচ্চাদের মধ্যে। সেই লেভেল অফ মোটিভেশনটাকে তুমি কি করে নিজের ক্লাসে মেনটেন? আমার ক্লাসে একটা অদ্ভুত জিনিস আছে যে আমার ক্লাসের স্টুডেন্টরা মানে পরীক্ষা চলাকালীন যদি ওরা আধ ঘন্টার জন্য মনে করে যে আমি একটা গ্যাপ নিতে পারবো, তো ওরা আমার ক্লাসে এসে পৌঁছে যায়, বলে যে এটা হচ্ছে আমাদের একটা অক্সিজেন নেওয়ার জায়গা। মানে ওদের কাছে আমার মানে ক্লাস বলো, আমার অ্যাপিয়ারেন্স বলো, বা আমার মধ্যে যতটা পজিটিভিটি আছে, আমি দেখি ওদের মধ্যে আমি এতটাই স্প্রেড করে দিতে পেরেছি যে ওরা সব সময় চায় যে ওরা আমার কাছে এসে বলে যে সপ্তাহে একদিন যে সেই অক্সিজেনটা নিয়ে গেলাম না, সারা সপ্তাহ আর আমাদের চিন্তা করতে হবে না যে আমরা কিভাবে চলবো, আমাদের এই অক্সিজেনটাই আমাদের নিয়ে চলে যাবে। ওয়াও, দ্যাটস অ্যামেজিং। এবার দিদি, তোমার গুরুজির ব্যাপারে আমাদের কিছু বলো। আচ্ছা, আসলে প্রথমে যখন ছোটবেলায় ডান্স শেখা শুরু করেছিলাম, তখন তো গুরুজির সঙ্গে পরিচয় ছিলই না। তখন বিভিন্ন ছোট ছোট স্কুলে যেরকম বাবা মায়েরা ভর্তি করে দেয়, সেরকম ভাবেই ভর্তি হয়েছিলাম। তো সেখানে শিখছিলাম, শিখতে শিখতে
ঘটনাচক্রে একজন গুরুজি তো এলেন, এসে কত্থক বলে ভারতনাট্যম শেখাতে শুরু করলেন, মানে কত রকমের এক্সপিরিয়েন্স হয়। তো ফাইনালি যখন আমি গুরুজিকে পেলাম, মানে পণ্ডিত কৃপা শঙ্কর উপাধ্যায়জি, ওনাকে যখন পেলাম তখন আমি অ্যাকচুয়ালি জানতে পারলাম হোয়াট ইজ কত্থক, হোয়াট ইজ দ্য ক্লাসিক্যাল ডান্স ফর্ম কত্থক। মানে উনি বেনারসের মানুষ ছিলেন, তো উনি ওখানে মানে কি বলবো যে ডান্সের ঠিক পরপর পার্ট বাই পার্ট কি কি হয়, কোনটার পর কোনটা করতে হয়, কিভাবে নিজেকে প্রেজেন্ট করতে হয়, স্টেজে নিজেকে কোথায় মানে কোন দিকে লুক দিতে হবে, যে সেই অ্যাঙ্গেল বলে দেওয়া, মানে এতটা কোনো গুরু মানে তাহলে তোমার instruction দেয় কি ডান্সে তোমার স্পেশালাইজেশন কি কত্থক। কত্থকে? একদম কত্থকে আমার যা কিছু ডিগ্রি, যা কিছু মানে কালেকশন সবকিছুই হচ্ছে কত্থকের ওপর। বাকি রাবীন্দ্রিক ক্রিয়েটিভ যেগুলো করাই সেগুলো শিখেছি, অফকোর্স শিখেছি অন্য টিচারদের কাছে শিখেছি, ভারতনাট্যম ওডিসি সমস্ত কিছু আমি শিখেছি কোনো না কোনো টিচারের কাছে শিখেছি, বাট স্পেশালাইজেশন বলো, নিজের মানে পারফরমেন্স বলো, যা কিছু সবটাই হয়েছে কত্থকের ওপর। ওটা আর আমি কত্থকের শুধু কলকাতাতেই নয়, কলকাতার বাইরে বেনারস, ইউপি, এমপি, আমার ওই নর্থ ইন্ডিয়ার পুরো পোর্শন, দিল্লি পর্যন্ত পুরো পোর্শন ঘোরা রয়েছে ডান্স পারফরমেন্সের জন্য। বিভিন্ন রকমের কনফারেন্স যেগুলো হয় বা বড় প্রোগ্রাম হয়, কলকাতা শহরে একটা সময় নৃত্য মহামেলা স্টার্ট হয়েছিল, ওই সমস্ত জায়গায় ওখানে ক্লাসিক্যাল ডান্স ফর্ম ছাড়া অন্য কিছু হয় না। সেখানে তাবর তাবর বড় বড় আর্টিস্ট, যারা নামি দামি আর্টিস্ট, তারা পারফর্ম করেছে, সেই একই স্টেজে আমি গিয়ে পারফর্ম করতে পেরেছি। এটা আমার কাছে বিরাট পাওনা। এবার বাঙালি মানেই তো রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ ছাড়া তো বাঙালি হয় না। is, মানে আমার মনে হয় ইনকমপ্লিট। তো সেখানে রাবীন্দ্রিক ডান্সও তুমি করো? হ্যাঁ, আচ্ছা। রাবীন্দ্রিক ডান্স অবশ্যই করি। রাবীন্দ্রিক ডান্স আমি যার কাছে শিখেছি, যা হাতে করি বা যতটা শিখেছি ততটা প্রলয় বাবু, নাম আচ্ছা। ওনারটাও বললাম, যে উনিও রবীন্দ্র ভারতীর থেকে পাশ করা স্যার। তো উনি আমাকে যখন শেখাতেন তখনই প্রচুর বয়স হয়ে গেছিল, সব চুল সাদা। তো ওনার কাছে মানে শিখতাম শুনেই অনেকে বলতেন বাবা ওনার কাছে শেখা মানে তো একটা বিরাট ব্যাপার। তো আমার রাবীন্দ্রিকের কোরিওগ্রাফির যা কিছু সেটা ওনার গান। এবার ধরো তোমার লাইফে তো এতজন গুরু এসেছেন, তাদের কাছে তোমার বেস্ট জিনিসটা কোনটা লেগেছে, যেটা উনি শিখিয়েছেন আর আজ পর্যন্ত তুমি সেটাকেই ফলো করছো? আমার গুরুজি, আমি আগেই বললাম কত্থকের গুরু পণ্ডিত কৃপা শঙ্কর উপাধ্যায়, উনি আমাকে যা যা ইনস্ট্রাকশন দিয়েছেন, মানে কিভাবে ক্লাস করতে হয়, কিভাবে পারফরমেন্স করতে হয়, কিভাবে নিজেকে অ্যাজ এ টিচার তুমি ভালোভাবে প্রতিষ্ঠা করবে, সেই সমস্ত মন্ত্র ওনার থেকেই পেয়েছি। আর ওনার প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি এখনো পর্যন্ত ফলো করি। আর উনি যেভাবে শেখাতেন, যতটা চেষ্টা করি যে দেখো, আমি তো এটা বলতে পারবো না যে আমি ওনার জায়গায় আমি পারি, ওটা কখনোই সম্ভব নয়। উনি স্টুডেন্ট অনুযায়ী মানে ওনার শিক্ষা প্রসেস চেঞ্জ করতে থাকতেন। কখনো হয়তো মনে করলেন যে একে সহজভাবে বললে হবে তো সহজভাবে, কাউকে হয়তো অনেক ডিটেলিং এ গিয়ে বলে তবে তাকে বোঝাতে পারবো, তাহলে তবে হয়তো সেইগুলো আমিও ফলো করি, বাট ওনার মতো করে নাও করতে পারলে বলতে পারো চেষ্টা করি, পুরো চেষ্টা করি। এবার আমাদের এটুকুও বলা দরকার ভিউয়ার্সদের যে গুরুজি কিন্তু ফাইনালি দিদির লাইফ পার্টনার হয়ে যান। তো সেখানে পার্সোনালি কিভাবে তোমরা ব্যালেন্স করতে দুজনে? ধরো তোমাদের প্রফেশনাল আর পার্সোনাল লাইফটা অন দ্য সেম বোর্ড। তো প্রফেশনাল লাইফে তো মানে অ্যাজ এ কি বলবো হেল্পার বলতে পারো, বা ওনার কো টিচার বলতে পারো, উনি আমাকে সেইভাবেই ইনস্ট্রাকশন দিতেন, সেইভাবেই ডাইরেকশন দিতেন। আর বাড়িতে তো কে কোথায় কতটা জায়গা নেয় সে তো সবাই জানে, সেটা নিয়ে আর নাই বলা। একদম একদম একদম। আচ্ছা দিদি, এটা বলো তো, তোমার ক্লাসেসে তো বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষ সব রকম এজের মানুষ আছে সবাই। এবার বাচ্চাদের যখন শুরু করো একদম ছোট 2.5 বছর, একদম 2.5 বছর, মানে তাদের কথাগুলো আধোবুলিগুলোও কাটে না, আধোবুলিগুলোও কাটে না। একটা বাচ্চা মেয়ে কদিন আগে আমার কাছে ক্লাস করতে করতে বলছে আমার 3টে চুড়ি আছে, আমার 3 চুড়ি আছে, আমার 3 চুড়ি।
3 চুড়ি, তারপর হাতে দেখা গেল 3টে ব্রেসলেট পরে এসেছে, 3টে চুড়ি আছে ওর কাছে। বলে আমি বলে। বললাম, আমার কাছে তো অনলি 1 চুড়ি, দেখো 3 চুড়ি, আমাকে প্রথম হলো 3 চুড়ি, আমরা আমার কাছে অনলি 1 চুড়ি। তারপর মানে এই রকম আর কি, তাদেরকে তাদের বয়সে আমায় নেমে যেতে হয়, গিয়ে তাদের ফুল পাতা পাখি এইগুলো মানে এরা কিভাবে নিজেদেরকে প্রকৃতির সঙ্গে ম্যাচ করাতে পারে, পাখি কিভাবে ওড়ে দেখাও, এইরকম ভাবে কিভাবে দেখাও মুদ্রাগুলো, পাখি কিভাবে ওড়ে? পাখি কিভাবে ওড়ে বাচ্চাদেরকে দেখাতে গেলে আমাকে ফার্স্ট এইটা দেখাতে হবে, আচ্ছা। আগে হাত খোলো, আচ্ছা, হাত স্প্রেড করো। রাইট। তো তারপরে এইভাবে। ওদের পায়ের যে তারপর স্টেপ গুলো হাতের সাথে আগে তো কোঅর্ডিনেট হাত, করে। আগে হাত, আগে আচ্ছা। ফুল ফোটাও, ফুল এরকম থেকে আস্তে আস্তে ফুল ফুটলো, মানে প্রথমে ফুল ফুটছেই না আটকেই আছে এখানে, বার্ড থেকে ওরা বার্ড থেকে ফ্লাওয়ার। আস্তে আস্তে ফ্লাওয়ারে যাও, এরকম ভাবে পাপড়ি গুলো খুলে গেল। তারপর আর পায়ের স্টেপ, আগে তো আমরা ট্যাপ করে দেখাই যে মারো, এরকম ভাবে টাক করে আওয়াজ হবে, দেখো। তো আপ্রাণ চেষ্টা, ঘুমুর পায়ে পড়ে থাকলে তখন আওয়াজ বেরোয়, না হলে তো জেনারেলি বাচ্চাদের পায়ে তো আর অত আওয়াজ বেরোয় না। তো ওই আস্তে আস্তে ঘুমুরের আওয়াজটাতেই ওরা ইন্ডিকেট করতে পারে 1 2 3 4 করে, তখন কাউন্টিং এ যেতে হয়, কাউন্টিং এ গিয়ে করো, তারপর কাউন্টিং ওয়াইজ করে। হ্যাঁ কাউন্টিং ওয়াইজ করতে হয়। তো হাত হলো, পা হলো, এবার তারপর ছেড়ে দাও, Body movement তারপর এমনি বডি করে। মুভমেন্ট এমনি তারা করবে। ওয়ান্ডারফুল। এবার এট দ্য সেম টাইম যদি ভাবো যে বয়স্ক মানুষদের যারা তোমার ক্লাসে আসতে চায়, অনেকের তো বডি খুব স্টিফ ভীষণ হয়ে যায়। ভীষণ, আমার কেন ক্লাসে কি? এমন অনেকেই আছেন যাদের হাঁটু, পা, কোমর এসবেও অনেক সমস্যা আছে। তো আজকালকার যুগে ডাক্তাররা স্ট্রিক্টলি বারণ করে দেয় যে বসবেন না, একেবারে মানে ডাউন ইয়েতে বসবেন না, চেয়ার বসুন, ঠিক আছে। তো তারা এসেই আগে বলে আমরা নাচ করতে ভীষণ ভালোবাসি, কিন্তু না বসার খুব সমস্যা, বসলে উঠতে পারবো না, উঠলে বসতে পারবো না। হ্যাঁ, এটা তো আমি যতটা সম্ভব চেষ্টা করি বসা ফিগার তাদের অ্যাভয়েড করতে, বসতেই হবে না, দাঁড়িয়ে করো। তোমার তো মনের যে ভাবনাটা, এক্সপ্রেশনটা মুখে দেখানো, সেটা হাত দিয়ে কভার করো। অনেকে আমার কাছে এমন একজন শেখে যার ভার্টিগো আছে, তো কিন্তু কত্থক ডান্সও একটা সময় করেছে, করে মানে আমার কাছেই করেছে, করে তারপর বললে যে আমার ভার্টিগোর জন্য ভীষণ প্রবলেম হচ্ছে, ঘুরতে পারবো না। তো ঘোরা অ্যাভয়েড করো, বা আস্তে আস্তে দেখা গেল যে 10 দিন করাতে টুক করে একটা দুটো ঘোড়ার মুভমেন্ট দিলাম, তখন সবাই করছে দেখে ও করে গেল, করতে করতে জিনিসটা দেখা যায় যে যতটা ক্রিটিক্যাল ও মনে করছিল ততটা নয়, বা যে একেবারেই বলছিল যে বসবো না, হয়তো আমি একই ফিগার করে দেখালাম যে দেখো এটা বসে করলে এরকম হবে, দাঁড়িয়ে করলে এরকম হবে। তো বসা ফিগারটা হয়তো সবাই অ্যাপ্রুভ করলো যে না আমাদের বসলে তো ভালোই লাগছে, একবার চেষ্টা করে দেখি, তোমাদের ব্যাপার, তোমরা চেষ্টা করে দেখো। এবার মনের ইচ্ছে থাকলে যদি শরীর পারমিট করে, ওই আস্তে আস্তে করতে গেল, ওইটাই ফ্লেক্সিবিলিটিটা এখান থেকে চলে আসে। আর যদি মনে হয় যে না খুব বেশি স্টিফ হয়ে গেছে বা পারবে না, যেমন হাতে এখন অনেকেরই এই ফ্রোজেন শোল্ডারের একটা প্রবলেম হয়, তো ওগুলোও তাই, যে হাতটা আস্তে আস্তে তোলো, অল্প তোলো, করে তারপর করে নাও। হ্যাঁ, এবার তুমি তো স্টেজ শোজ এখনো তো করো দিদি, এখনো? আমি নিজে পারফর্ম করি না, আমি স্টুডেন্টদের দিয়ে করাই। আচ্ছা। আমি নিজে করি না বলতে একেবারেই করি না এটা বলবো না, খুব অফেন আমি করি, কিন্তু ম্যাক্সিমাম মানে যদি 10টা প্রোগ্রাম আসে তার মধ্যে 9টা প্রোগ্রাম আমার স্টুডেন্টরাই করে, এইরকম। আচ্ছা, তো কি সবচেয়ে কি বেস্ট লাগে অ্যাবাউট স্টেজ শোজ? স্টেজ হচ্ছে কারুর না, স্টেজ হচ্ছে তুমি স্টেজকে যতটা করছে একদম, স্টেজে গিয়ে দাঁড়িয়ে অনেক বড় বড় আর্টিস্ট আছেন যারা স্টেজে গিয়ে দাঁড়ালে পা কাঁপছে, টেনশন হচ্ছে, হাত কাঁপছে, কথা জড়িয়ে যাচ্ছে, আমার মধ্যে এই জিনিসটা কখনো ছিল না। আর যখন স্টেজ পারফরমেন্স করেছি এত বড় বড় জায়গায়, এত তাবর তাবর বড় আর্টিস্টদের মাঝখানে গিয়ে করে এসেছি, আমার কাছে স্টেজ এখনো কোনো ম্যাটার করে না। এখন আমি স্টেজে যাই যখন অ্যাজ ফ্লেক্সিবল দেন নাও, মানে সেই সময় যতটা ফ্লেক্সিবল ছিলাম আজও একদম একই রকমের আছি, কিন্তু আমি চাই যে ধরো আমাকে 1 ঘন্টার স্টেজ দেওয়া হলো, 10 মিনিট যদি আমি করি তো আমার স্টুডেন্টরা ওই 10 মিনিট টাইম কম পাবে, তো ওই
পার্টটা আমি দিয়ে দিই স্টুডেন্টদের করতে। আর এটা বলতে পারো গুরুজি, বললাম যে গুরুজি আমাকে যে অনেক কিছু ইনস্ট্রাকশন দিয়েছিলেন, তার মধ্যে এটা একটা, যে তুমি যেই পারফর্ম করবে, তোমার পারফরমেন্সটা, তুমি ন্যাশনাল লেভেলের আর্টিস্ট, তো তোমার পারফরমেন্স তো অফকোর্স তাদের থেকে ভালো হবে, তারা একদম, নবিশ, একদম তারা সবে শিখতে এসছে। হুম। মন ভেঙে দেবে না, মনে সেই জোর, মনে সেই আনন্দটা রাখতে দাও। ওই যে জন্যই আমার কি তুমি performance টা, একদম শেষে আমি ওখান পারফর্ম থেকে একদম লাস্টে পারফর্ম করি কি, আমি মানে সরেই আসি। হয়তো কখনো মানে খুব সবার চাপে পড়ে হ্যাঁ করো 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 করো, একদম লাস্ট, একদম এন্ডে, বা হয়তো এমন জায়গায় করলাম যেখানে হয়তো আমার স্টুডেন্টদের কোনো পারফরমেন্স নেই, সেরকম জায়গায়। তা না হলে আমি এবার করিই না। এবার ধরো এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, হুম। তোমার নিজস্ব ডান্স স্কুলও আছে, হুম। তো তুমি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলোকে কিভাবে ইউজ করো নিজের হুম। স্কুলের প্রোপাগান্ডার জন্য? আমার মোহিনী নৃত্যকলা কেন্দ্র, আমার যে স্কুল আছে ওখানকার থ্রুতে আমি ইনস্টাগ্রামে, আমাদের একটা পেজ আছে নৃত্য সখী, হুম ওখানে আমার বিভিন্ন মানে ডান্সের যে ভিডিও ক্লাসে যে আমি নাচগুলো শেখাই, সেগুলোই আমি কোনো একটা সময় মানে ভিডিও শুট করি। হুম এবার সেই ভিডিওগুলোকে আমি ওই পেজেতে ছাড়তে থাকি। হুম শুধুমাত্র ওই পেজে ছাড়ি এটা বলবো না, আমি ফেসবুকেও ছাড়ি, হুম হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসেও ছাড়ি, হুম আর ইনস্টাগ্রামের পেজেও ছাড়তে থাকি। হুম। আর দুর্গাপুজো উপলক্ষে ধরো আগমনী একটা প্রোগ্রাম হয়, রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে বললে যে বাঙালিদের রবীন্দ্রনাথ ছাড়া চলে না, রবীন্দ্র জয়ন্তী তো আমাদের প্রাণের উৎসব, হুম। ওটা। তাছাড়াও বিভিন্ন সময় দোলের সময় উৎসবে আমরা করতে চাই তো অনেক কিছু, নাচও শেখানো হয়। এবার স্টুডেন্টদের পরীক্ষা, এখন পড়ালেখার চাপে পড়ে ওরাও তো সবসময় মানে টাইমটা অ্যাডজাস্ট করতে পারে না যে সবাই একই দিনে একই টাইমে এসে একদম, ভিডিও শুটটা করতে পারবে। ওই রকম ভাবে তারপর ইন্ডিপেন্ডেন্স ডে তে একটা চেষ্টা করি হুম যাতে ছোট করে হোক, অল্প করে হোক, একটা কিছু পারফরমেন্স। কিন্তু ওই সবই আমাদের ইনস্টাগ্রাম পেজ, ফেসবুক, হোয়াটসঅ্যাপ এগুলোতে দেওয়া থাকে। আমার Wonderful. নিজস্ব একটা ইউটিউব চ্যানেলও আছে, হুম তো আমার মানে নিজস্ব পেজ আর কি, হুম। ওখানে আমার নিজস্ব ভিডিও কিন্তু অনেকগুলো দেওয়াও আছে, ওয়ান্ডারফুল, তো ওখানেও কেউ দেখতে পারে। আচ্ছা আচ্ছা দিদি, এত স্টেজ শোজ করো, এত পারফরমেন্সেস করো, তোমার কি মনে হয় অ্যাওয়ার্ডস, এই যে অ্যাওয়ার্ড পাই, তো এই অ্যাওয়ার্ডস গুলোর কি ইম্পর্টেন্স আছে নাকি ইটস জাস্ট আ সোশ্যাল ভ্যালিডেশন? না, ইম্পর্টেন্স দেখো, সবকিছুর ইম্পর্টেন্স আছে। যারা অ্যাওয়ার্ড দিচ্ছে, যে রিসিভ করছে, তাদের মনের মধ্যে যেমন একটা উৎসাহ বাড়ে যে আমি পাচ্ছি, যারা দিচ্ছে তারাও মনে করে যে হ্যাঁ আমরা এতজনকে সম্মান দিচ্ছি, তো সম্মানের অবশ্যই গুরুত্ব আছে, কিন্তু ওটাই যে সবকিছু এটা আমি বলবো না। আবার অ্যাওয়ার্ড কিন্তু সবসময় ওই মেমেন্টো আর সার্টিফিকেট দিয়ে হয় না। যখন টিচার্স ডে তে আমার স্টুডেন্টরা এসে আমাকে কোনো সারপ্রাইজ দিল, বা একটা কেক নিয়ে এসে হাজির হলো, কি গলা জড়িয়ে ধরে সেটা অনেক বড় স্টুডেন্ট award। এসে বললো হ্যাপি টিচার্স ডে ম্যাম, একদম, একদম। আমরা তোমাকে ভীষণ ভালোবাসি, তো ওই অ্যাওয়ার্ডটা হচ্ছে পুরো এখান থেকে পাওয়া, একদম, that's পাওয়া right from এখান the থেকে heart। একবারে হার্ট টু হার্ট ভ্যারি করে। হ্যাঁ হ্যাঁ, ওকে। তুমি তো নিজের স্কুল চালাও, আর তুমি কি অন্য কোনো স্কুলের সাথেও অ্যাসোসিয়েটেড আছো? হ্যাঁ হ্যাঁ, সল্ট থেকে তাথইয়ের সঙ্গে আমি অ্যাসোসিয়েট। আচ্ছা আচ্ছা। আমার নিজস্ব নাচের স্কুলের তো প্রাচীন কলা কেন্দ্রের সেন্টারও আছে, ওখান থেকে আমি অ্যাজ এ এক্সামিনার বিভিন্ন স্কুলে পরীক্ষাও নিতে যাই। আমার স্কুলেও বাইরের টিচাররা আসেন পরীক্ষা নিতে, পরীক্ষার সিস্টেমটাও চালু আছে। সুতরাং আমার স্কুলে যারা শেখে তারা প্রাচীন কলা কেন্দ্রের যে সার্টিফিকেট বছর শেষে পায়, ওটা তাদের কিন্তু ইন ফিউচার যখন ওরা চাকরির ক্ষেত্রে যাবে তখনও কিন্তু ওটা অ্যাপ্লাই করতে পারবে। একটা রেলের একটা কোটা চালু হয়েছে, যাদের এই কালচারাল জগতে মানে যদি কন্ট্রিবিউশন থাকে বা ওখানকার সার্টিফিকেট থাকে, ওরা কিন্তু একটা জব অপরচুনিটিস পায়। আর সেটা মানে প্রাচীন কলা কেন্দ্রেরটাই হচ্ছে ওদের সঙ্গে টাই আপ করা আছে, তো সুতরাং আমার ক্লাস থেকে যারা বেরোয় তারা কিন্তু এই। আর তোমার স্কুল থেকেও ডিরেক্টলি পরীক্ষা দিতে পারে? হ্যাঁ, আমার স্কুল থেকে ডিরেক্টলি পরীক্ষা হয় প্রত্যেক বছর, আর আমাকেও 2-3 জায়গায় যেতে হয় অ্যাজ এ এক্সামিনার পরীক্ষা নেওয়ার জন্য। ওয়াও, দ্যাট ইজ ওয়ান্ডারফুল। এবার ধরো যারা ডান্স পারসিউ করতে চাইছে, তাদের কি বলতে চাইবে তুমি? যারা ইয়াং অ্যাসপায়ারিং পিপল, যারা ডান্স পারসিউ করতে চাইছে, তাদের ধরো কিরকম, ডান্সটা তো বললেই হয়ে গেল তা না, তার মধ্যে একটা ডিসিপ্লিন দরকার, একটা থট প্রসেস দরকার, সেই ব্যাপারে তুমি কি বলতে চাইবে?
our generation. অবশ্যই যে তোমরা অনেকেই আছে যারা হয়তো ভিডিও দেখে জাস্ট নাচটা শিখছে, সেক্ষেত্রে কিন্তু প্রপারলি শেখাটা হয় না। হয়তো মোটামুটি আমি একটা কিছু কপি করতে হলে আমি করে দিলাম, বাট ওটা তো শেখা নয়। তার মধ্যে যে গ্রামার রয়েছে সেটা তো তুমি জানলেই না, এটা কেন হলো, কি হলো, কিসের জন্য হলো, এক্সপ্রেশনটা কোথায় কিভাবে করতে হবে। আমি সবসময় বলবো কোনো একজন প্রপার গুরুর কাছে শেখো। মানে ডান্সেরও একটা এবিসিডি থাকে, সেটা জানাটা একদম খুব একদম দরকার। যে কোনো কালচারাল জগতে প্রত্যেকটা জিনিসেরই এবিসিডি থাকে, সেটা জানার জন্য সেটা শিক্ষাটা কি দরকার, সেটা তোমাকে কোনো একজন গুরুর থেকেই নিতে হবে। কারণ এটা হচ্ছে গুরু শিষ্য পরম্পরারই জিনিস। ক্লাসিক্যাল ডান্স অবশ্যই শেখো, কারণ ক্লাসিক্যাল ডান্স হচ্ছে বেস, তার উপর তুমি যে কোনো ইমারত তার করাতে পারবে, তোমার পছন্দ মতো যে কোনো ডান্স তুমি করতে পারবে। তো তোমার ক্লাসিক্যাল ডান্সের বেস থাকা দরকার। আর আমাদের ইন্ডিয়ান কালচার এমনি যথেষ্ট ফেমাস অল ওভার ওয়ার্ল্ডে। তো সুতরাং ওই ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স তুমি বাইরে গিয়ে একটা বলো না যে আমি ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্সের কত্থক ফর্ম আমি জানি, তো সেখানে দেখবে তোমার একটা আলাদাই রকমের অ্যাপ্রোচ থাকবে তাদের তোমার প্রতি। আর ইট ইজ অলসো ভেরি গুড ওয়ে টু স্প্রেড আওয়ার কালচার অলসো। হ্যাঁ, আমাদের কালচারের দিক দিয়ে বলো বা আমাদের নিজেদের ইমোশন যে আমরা সবসময় মানে কারোর সাথে শেয়ার করতে পারবো তা তো নয়। হতেই পারে আমার মন খুব আনন্দে আছে, আমার মন খুব দুঃখে আছে, আমার মন ভীষণ ভালো আছে, ময়ূরের মতো নেচে একদম একদম আমার মনে হলো যে আজকে বৃষ্টি পড়ছে, আমার এই বৃষ্টিতে ভিজে ভিজে নাচতে ইচ্ছে করছে। তো আমি আমার নিজেকে এক্সপ্রেস করতে পারছি, আমার নিজেকে আটকে রাখা নয়। এটা হচ্ছে নিজের একটা খোলা জায়গা, একদম সেখানে তুমি গিয়ে দাঁড়ালে তুমি নিজের মতো করে ব্রিথ করতে পারছো, নিজের মতো করে জিনিসটাকে তুমি রিলেট করতে পারছো তোমার ইমোশনের সঙ্গে। তো তোমার জগৎটা দেখবে একটা আলাদাই জগৎ তৈরি হবে। সবসময় যে তোমাকে এটা কারোর সাথে শেয়ার করতে হবে, কারোর সাথে বলতে হবে তা নয়। তুমি ডান্সকে অনেক কিছু বলতে পারবে, ডান্স তোমাকে অনেক কিছু বুঝিয়ে শেখাতে পারবে। এবার তো ডান্স নয়, ডান্স সিঙ্গিং সবকিছুতেই বলছি, মানে যে কোনো শিল্প চর্চা, এইটাই হচ্ছে অ্যাটাচমেন্টটাই এখানে থাকি। একদম। এবার ধরো দিদি, ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স তো তুমি করাচ্ছ, এবার ধরো যে আমাদের যে বলিউড এর রিলেটেড যে সংস গুলো ধরো, সেগুলো কত্থক, মাধুরী দীক্ষিতের এত সুন্দর সুন্দর গান আছে, দীপিকা পাদুকোন নাচছে, তো বাচ্চাদের কি ওইগুলো তুমি শেখাও, ওগুলো তুমি করো? ওরা যে ধরনের মানে ক্লাসিক্যাল সেমি ক্লাসিক্যাল বলা হয় ওগুলোকে, তো সেমি ক্লাসিক্যাল যে ডান্স গুলো থাকে, দেখো আজকালকার যুগে যখন আমরা পারফর্ম করতে যাব তখন সব জায়গায় কিন্তু রাবীন্দ্রিক সবাই নেবে না, হয়তো সেই বাঙালিয়ানা ব্যাপারটাই সেখানে নেই। আবার সব জায়গাতেই হয়তো ক্লাসিক্যাল ডান্স অতটা কঠিন জিনিস বোঝার মতো লোক নেই। তো এইসব চটকদারি যে গানগুলো আমরা রেগুলার শুনে অভ্যস্ত, ধরো মোহে রং দোলাল বা হাম পে ইয়ে কিসনে হরা রং ডালা, এই ধরনের যে গানগুলো রয়েছে, এই গানগুলো কিন্তু আমরা শুনে অনেকটা অভ্যস্ত। তো গানগুলো যেহেতু চেনা, তাই জন্য তুমি যখন পারফর্ম করবে তখন অডিয়েন্স কিন্তু তোমার দিকে আলাদাভাবে তাকিয়ে দেখবে। চেনা গানের আমার মনে হয় অডিয়েন্স অনেক বেশি রিলেট করতে পারে, বেশি রিলেট করবে, বিকজ বলিউডটা তো আমাদের একদম পুরো কোর লেভেলে ঢুকে গেছে। সো সেই কারণে ধরো রেখাজি রাদার ইন আঁখো কি মস্তি, মানে ওই গানটার একটা আলাদা লেভেল অফ আই মুভমেন্ট। সো মানে খুব, তার মানে তুমি বলিউডও অ্যাকর্ডিংলি ইম্প্রোভাইজ করে, বাট দ্যাট ইজ সেমি ক্লাসিক্যাল অবশ্যই। ওকে, লাস্ট বাট নট দ্য লিস্ট দিদি, অনেক মহিলা আছে এমন বাড়িতে থাকে, ওনারা বিয়ে হয়ে গেছে, ছেলে মেয়ে হয়ে গেছে, আমাদের ছোট থেকেই বলা হতো যে নাচ শিখে কি হবে, আলটিমেটলি তো সেই বিয়ে হয়ে গেলে তো আর নাচতে পারবে না। তো সেখানে সেই মহিলাগুলোদেরকে মোটিভেট করার জন্য তুমি কি বলতে চাও? নিজের জন্য বাঁচো, নিজের জন্য বাঁচো। আগেকার দিনে কিন্তু সবসময় মহিলারা চাকরি করারও সুযোগ পেত না। তো আজকালকার যুগে আমরা যখন চাকরি করার সুযোগ পাচ্ছি, তার মানে আমরা মেন্টালি অনেকটা নিজেরা ইন্ডিপেন্ডেন্ট। তো আমরা এই ইন্ডিপেন্ডেন্সটাকে কেন আমরা সেলিব্রেট করব না, কেন আমরা কাজে লাগাবো না? আমাদের যাদের ভালো লাগে ডান্স করতে, যাদের ভালো লাগে আঁকতে, যাদের ভালো লাগে গান গাইতে, তারা নিজেদের এই ভালো লাগার জায়গা থেকে কেন সরে আসবো? আমরা পুরোপুরি ফোকাস করব আমাদের নিজেদের ভালো লাগার জায়গায়, সেই ভালোবাসাটাকে আমরা নিজেরা উপভোগ করব। আর এই ভালোবাসাটা পুরোপুরি আমাদের নিজেদের, যেটা আমাদের থেকে কেউ কেড়ে নিতে পারবে না।
খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো, অনেক কিছু জানলাম তোমার কাছে। আবার হোপফুলি আমরা আবার একটা এপিসোড করব তোমাকে নিয়ে ইন ফিউচার অলসো। সো মণিমালা দি, থ্যাংক ইউ ফর কামিং টু মাই শো। থ্যাংক ইউ সো মাচ।